আজ আমরা যখনই অসুস্থ হই, আমাদের সামনে দুইটা অপশন থাকে। হয় আমরা বাড়িতেই ডোলো খেয়ে ঠিক হয়ে যাই, অথবা কোনো মেডিকেল প্র্যাকটিশনার অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা করাই। যখন আপনি ডাক্তারের কাছে যান, তখন তিনি আপনাকে সঠিকভাবে চিকিৎসা করেন, সঠিক ওষুধ দেন, এবং যখন আপনি বাড়িতে ডোলো খেয়ে নিজে নিজে ঠিক হন, তখন তার সঙ্গে কিছু বাড়তি ঝুঁকি জড়িত থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনার ভাইরাল জ্বর হয়, তাহলে সেটা সেরে উঠতে অনেক দিন লাগতে পারে বা 2-3 দিনও লাগতে পারে, এবং তারপরও যদি আপনি ঠিক না হন, তাহলে আবার আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আর যদি আপনি শুরুতেই ডাক্তারের কাছে যান, তাহলে তিনি বুঝে যাবেন এবং সেই অনুযায়ী আপনাকে ওষুধ দেবেন, চিকিৎসা দেবেন এবং আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। একদম এই একই ব্যাপার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তখন আপনার একজন মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞের প্রয়োজন হয়, যিনি আপনাকে আপনার আর্থিক লক্ষ্য অর্জনে এবং সম্পদ সৃষ্টিতে সাহায্য করবেন। হাই গাইস, আবারও স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রি শালা বাই সেন্ট্রিসিটিতে। আপনার ওয়েলথ পার্টনার, আমার নাম অনুজ এবং আপনি দেখছেন সিরিজ 5 পাস ফর শুর ভিডিওস। গত ভিডিওতে আমরা চ্যাপ্টার 5 কভার করেছিলাম। স্কিন তথ্য নথি আমরা দেখেছি সেডসেকি এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন বিনিয়োগকারীর জন্য কেন এগুলি এত গুরুত্বপূর্ণ। আজ আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো, সেটি হলো ফান্ড ডিস্ট্রিবিউশন এবং চ্যানেল ম্যানেজমেন্ট প্র্যাকটিস। এই চ্যাপ্টারে মূল যে অংশগুলো আছে, সেগুলো হলো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের ভূমিকা ও গুরুত্ব, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউশনের বিভিন্ন পদ্ধতি, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে হলে কী কী প্রয়োজন, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের আয়, সেবি দ্বারা নির্ধারিত কমিশন প্রকাশ বাধ্যতামূলক, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের জন্য নমিনেশন সুবিধা এবং ডিস্ট্রিবিউটরের পরিবর্তন সংক্রান্ত বিষয়। এই সব টপিক আজ আমরা এই ভিডিওতে কভার করতে চলেছি। তো যেমনটা আমি আপনাদের বলেছিলাম, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য আপনাকে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের প্রয়োজন হয়, যিনি আপনার বিনিয়োগ যাত্রায় আপনাকে সাহায্য করেন এবং আপনার ফাইন্যান্সিয়াল লক্ষ্য পূরণ করতে সহায়তা করেন। কিন্তু এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা আসলে কেন থাকেন এবং এদের ভূমিকা কী? আরেকজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর জন্য এরা এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, যখন একজন বিনিয়োগকারী তার আর্থিক লক্ষ্যগুলো পূরণ করতে চায়, তখন সে মিউচুয়াল ফান্ডে আসে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আসে, মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে সে বিনিয়োগ করে। একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ঠিক আপনার ঝুঁকি, আপনার ঝুঁকির প্রবণতা, আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য, স্বল্পমেয়াদী আর্থিক লক্ষ্য এবং আপনার জরুরি প্রয়োজনগুলো বিবেচনা করে আপনার জন্য সম্পূর্ণ আর্থিক পরিকল্পনা তৈরি করে এবং আপনাকে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম সম্পর্কে জানায়, কোথায় কোথায় আপনি বিনিয়োগ করতে পারেন এবং সম্পূর্ণ মিউচুয়াল ফান্ডের ঝুড়ি দেখায়, কিভাবে কোন ফান্ডে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, আপনাকে দীর্ঘমেয়াদে কত প্রত্যাশিত রিটার্ন দিতে পারে, যাতে আপনি আপনার আর্থিক লক্ষ্য যেগুলো পূরণ করতে পারেন। এই পুরো পোর্টফোলিও গঠন করার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞের প্রয়োজন হয়, যাকে আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর নামে চিনি। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাজ হল বিনিয়োগকারীর চাহিদা, সীমাবদ্ধতা, সম্পদ এবং আর্থিক লক্ষ্যগুলো মূল্যায়ন করা। তিনি একজন বিনিয়োগকারীর চাহিদা বুঝে, তার সীমাবদ্ধতা দেখে এবং তার আর্থিক লক্ষ্যগুলো বিবেচনা করে তাকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করান। কোন স্কিমে আপনাকে বিনিয়োগ করা উচিত? আপনি যদি জীবনের প্রারম্ভিক পর্যায়ে থাকেন, তাহলে আপনি ঝুঁকি নিতে পারেন, সেই অনুযায়ী তিনি আপনাকে বিনিয়োগের যাত্রা সাজিয়ে দেবেন। তিনি আপনাকে গাইড করবেন কোথায় আপনাকে এসআইপি করা উচিত। তুমি মধ্যবয়সে আছো, আপনি যদি 40 বা 50-এর কোঠায় থাকেন, তাহলে আপনার বিনিয়োগ ও সম্পদ বণ্টন আলাদা হবে, কিন্তু যদি আপনি 60 বা 65 বছরের বেশি হন, তখন আপনার সম্পদ বণ্টন আরও ভিন্ন হবে। এই সমস্ত তথ্য আপনাকে কেবল একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরই দিতে পারেন। আপনাকে কেবল একজন বিশেষজ্ঞই এই পরামর্শ দিতে পারেন। এখন আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আসলে কে। এবার আমরা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর নিয়ে কথা বলবো। ভারতে কত ধরনের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে? প্রথমে আসি ব্যক্তিগত খেলোয়াড়দের কথা। দেখুন, ভারতে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশনের একটা ইতিহাস আছে। আপনি এলআইসি থেকে শুরু করে ইউটিআই পর্যন্ত দেখুন, গত 40-50 বছর ধরে এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশনের ব্যবসা চলে আসছে এবং আজকের দিনে যখনই আমরা বিনিয়োগের কথা বলি, তখন মিউচুয়াল ফান্ডই প্রথম অপশন হিসেবে সামনে আসে। একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার, যাকে আমরা এমএফটি বলি, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, সে একজন ব্যক্তি হতে পারে, সে একজন একক ব্যক্তি হতে পারে, একক ব্যক্তি সংস্থা হতে পারে। যে কোনো একক ব্যক্তি যখন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে চায়, তখন সে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবসায় আসতে পারে, আজকের দিনে শুধুমাত্র একটি একক সত্তা হিসেবেই। এবার আসি অব্যক্তিগত পরিবেশকের বিভাগ। দেখুন, অব্যক্তিগত পরিবেশক একটি অংশীদারিত্ব হতে পারে, এটি একটি ফার্ম হতে পারে, এটি একটি জাতীয় পরিবেশক হতে পারে, এটি একটি ব্যাংক হতে পারে, এটি একটি এনবিএসসি হতে পারে। কিছু কোম্পানি এবং ব্যাংককেও আমরা ইনস্টিটিউশনাল ডিস্ট্রিবিউটর বলি। এই দুই ক্ষেত্রেই বিনিয়োগকারীকে সার্ভিস একজন ইন্ডিভিজুয়ালি দেয়, সে ফার্মের এমপ্লয়ি হোক বা এজেন্ট হোক। এবার ব্যাংক নিয়ে কথা বলি।
দেখুন, আজ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুধু ইন্ডিভিজুয়াল আর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বা রিজিওনাল ডিস্ট্রিবিউটর পর্যন্তই সীমাবদ্ধ নেই। ব্যাংকগুলো এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং গত 10 বছরে ব্যাংকগুলো একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে উঠে এসেছে এবং গত কয়েক বছরে ব্যাংকগুলো একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। যদি আপনি গত 8-10 বছরের ডেটা দেখেন, তাহলে দেখবেন ব্যাংকগুলোর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন ব্যবসা অনেক বেড়ে গেছে। ব্যাংকগুলো তাদের ক্লায়েন্টের অনেক মিউচুয়াল ফান্ড বিক্রি করছে এবং এটা শুধু প্রাইভেট ব্যাংকেই সীমাবদ্ধ নয়। কিছু কোঅপারেটিভ ব্যাংকও আছে, পিএসইও আছে, যারা সবাই সামনে এসে তাদের ক্লায়েন্টের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করছে। এবার আসি ডিস্ট্রিবিউশনের পদ্ধতি নিয়ে, কিভাবে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করা হয়, কিভাবে মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের কাছে বিক্রি করা হয় এবং কিভাবে একজন ইনভেস্টর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। আজকের সময় দেখুন, যদি আমি প্রি-কোভিড যুগের কথা বলি, যখন 80% লেনদেন ছিল অফলাইনে। আপনাকে সাইন করে জমা দিতে হতো, তার সঙ্গে চেক দিতে হতো বা ডিমান্ড ড্রাফট দিতে হতো, আর যদি আপনি অনলাইনেও ট্রান্সফার করতেন তাহলে নিজের ব্যাংক স্টেটমেন্টও সঙ্গে দিতে হতো। কিন্তু আজ 2023 সালে এসে পরিস্থিতি পুরোপুরি উল্টে গেছে। এখন 90% লেনদেন অনলাইনেই হচ্ছে। শতকরা লেনদেন এখনও অফলাইনে রয়েছে, কিন্তু মিউচুয়াল ফান্ডে যে বিশাল অঙ্কের টাকা এবং বিপুল পরিমাণ ইনফ্লো আসছে, সেগুলো এখন অনলাইনেই আসছে। কিছু বড় ডিস্ট্রিবিউটর নিজেদের ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম সরবরাহ করছেন। দ্বিতীয়ত, স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলিও আছে। আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই দুজনেরই নিজেদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম রয়েছে। যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জের আছে বিএসই স্টার এমএফ, সেখানে এনএসির আছে এমএসই এমএফ প্ল্যাটফর্ম। উভয় প্ল্যাটফর্মের মাধ্যমেই আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। কিছু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বিএসই স্টার এমএফ ব্যবহার করেন, কিছু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর প্ল্যাটফর্ম ব্যবহার করেন। ভারতে যত এমসিজি আছে সবটাই এই দুই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত আছে, তাই যে কোনো সময় যে কোনো বিনিয়োগকারী যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো এনসিতে বিনিয়োগ করতে পারেন। তৃতীয়ত, কম্পিউটার ভিত্তিক এবং মোবাইল ভিত্তিক অ্যাপস ডিস্ট্রিবিউটরদের দ্বারা, যেমন আমি আপনাকে বলেছিলাম, ডিস্ট্রিবিউটররাও আপনাকে অনলাইন প্ল্যাটফর্মও সরবরাহ করেন। তারা আপনাকে তাদের ওয়েবসাইটের নামে অ্যাপও লঞ্চ করে এবং কম্পিউটার ভিত্তিক অ্যাপ্লিকেশনও আপনাকে দেয়। আপনি ডেস্কটপে লগ ইন করতে পারেন। তুমি নিজেই আপনি আপনার বিনিয়োগ অ্যাপের মাধ্যমে দেখতে পারেন, ডেস্কটপে লগ ইন করতে পারেন, আপনার ফোনেও দেখতে পারেন। তাহলে এইসব অপশনই উপলব্ধ করে দেয়। ডিস্ট্রিবিউটররা বিনিয়োগকারীদের জন্য শেষ পর্যন্ত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম দেয়, যা এমসি এবং প্রতিটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম থাকে। তাদের একটি ওয়েবসাইট আছে যেখানে গিয়ে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারে এবং ওয়েবসাইটে গিয়ে ডিস্ট্রিবিউটরও বিনিয়োগ করতে পারে। ডিস্ট্রিবিউটরও তার ক্লায়েন্টের টাকা বিনিয়োগ করতে পারে। দুইটি লগ ইন আইডি তৈরি হয়, একটি ডিস্ট্রিবিউটরের জন্য এবং একটি বিনিয়োগকারীর জন্য। সব এমসিতেই এই প্ল্যাটফর্ম উপলব্ধ আছে, ডিস্ট্রিবিউটরদের জন্য, বিনিয়োগকারীদের জন্য। ডিস্ট্রিবিউটর লগ ইন করে তার ক্লায়েন্টের টাকা বিনিয়োগ করাতে পারে। পুরো প্রক্রিয়াটাই অনলাইনে, কেওয়াইসি থেকে শুরু করে আপনার বিনিয়োগ কার্যকর করা এবং পেমেন্ট লিঙ্ক পাঠানো পর্যন্ত সবকিছুই অনলাইনে হয়। আমরা দেখেছি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কারা হন এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা কীভাবে ফান্ডগুলো তাদের ইনভেস্টরদের মধ্যে বিতরণ করেন। এখন আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে হলে কী কী প্রয়োজনীয়তা আছে। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে হলে কী কী প্রাথমিক শর্ত রয়েছে। সবচেয়ে আগে সার্টিফিকেশন অর্জন করা। যে বিষয়ে আমরা এই ভিডিওটি তৈরি করছি সেটি হলো সিরিজ 5-এর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর মডিউল। যে কেউ ভারতে মিউচুয়াল ফান্ডের ব্যবসা শুরু করতে চায় তার জন্য এই মডিউলটি ক্লিয়ার করা বাধ্যতামূলক। এটি খুবই সহজ একটি মডিউল। সিরিজ 5-এ মোট 12টি অধ্যায় আছে। পাস ফর শিওর ভিডিওতেও 12টি অধ্যায় রয়েছে সিরিজ 5-এ। আমরা সবগুলো অধ্যায় কভার করছি। এটি হচ্ছে অধ্যায় নম্বর 6 এবং বাকি অধ্যায়গুলোর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি প্রথম থেকে 5ম অধ্যায়ের ভিডিও দেখতে পারেন। আবার টপিকে ফিরে আসি। সবচেয়ে প্রথম যে প্রয়োজনীয়তা তা হলো একটি সার্টিফিকেশন অর্জন করা। আপনাকে সার্টিফিকেশনস মিসম 1 এনে গিয়ে মিভেকে রেজিস্টার করতে হবে। আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে এবং 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনাকে নিজের খাত করাতে হবে। নো ইয়োর ডিস্ট্রিবিউটর এর জন্য কী কী প্রয়োজনীয়তা আছে চলুন দেখি। সেলফ অ্যাটেস্টেড প্যান কপি। আপনাকে নিজের প্যান নম্বর সেলফ অ্যাটেস্ট করে জমা দিতে হবে। বায়োমেট্রিক প্রসেসের জন্য অ্যারেন হোল্ডারের ডান হাতে তর্জনী আঙুলের ছাপ দিতে হবে। এর জন্য বায়োমেট্রিক প্রক্রিয়া হবে এবং সঠিকভাবে আপনার রেজিস্ট্রেশন করা হবে। এই পুরো প্রক্রিয়াটি আপনাকে ক্যাম্পাসে গিয়ে করাতে হবে।
আপনাকে একটি রসিদ দেওয়া হবে যাতে লেখা থাকবে যে আপনি খাত প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। তাহলে আপনি যখনই খাত প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, তারপর আপনি আপনার আরএমের জন্য আবেদন করবেন। ক্যাম্পে গিয়ে কেওয়াইসি করা হতো। আপনি ক্যাম্পাসে গিয়ে আরএমের জন্য আবেদন করলেন। তারপর আপনাকে আপনার আরএন নম্বর অর্থাৎ এনসি রেজিস্ট্রেশন নম্বর বরাদ্দ করা হবে। সেই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আপনি এমসিদের কাছে যেতে পারেন। যে এমসিতে আপনি ব্যবসা করতে চান সেই এমসির সঙ্গে আপনি প্যানেল মিট করতে পারেন। প্যানেল মিট ফিজিক্যালও হয়, অনলাইনেও হয়। যদি ফিজিক্যাল প্যানেল মিট হয় তাহলে আপনাকে এনসি অফিসে যেতে হবে, আবেদনপত্র পূরণ করতে হবে এবং সেটা এনসিকে জমা দিতে হবে। আর যদি আপনি অনলাইনে প্যানেল মিট করতে চান তাহলে যেই এনসির সঙ্গে আপনি ব্যবসা করতে চান সেই এনসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনে যেতে হবে এবং আপনার পাওয়া এনসি রেজিস্ট্রেশন নম্বরটি সেখানে দিতে হবে। আপনি নম্বরটি দিলেই আপনার সব ডিটেলস চলে আসবে। আপনাকে শুধু অ্যাকনলেজ করতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। 1 থেকে 2 কর্মদিবসের মধ্যেই আপনার কাছে মেলও চলে আসবে এবং আপনি আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করতে পারবেন। আমি আপনাকে প্রক্রিয়াটাও বলে দিচ্ছি। যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ড হাউস বা আঙ্কর কাছে প্যানেল মিট করানোর জন্য যান, তখন কি প্রক্রিয়া আছে বা কি ডিটেলসের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়। কখনো কখনো এই প্রশ্নটা আসে, তো চলুন দেখি কি জিনিস আপনাকে ফিল আপ করতে হয়। ফর্মে সবচেয়ে আগে আপনার পার্সোনাল ইনফরমেশন আসবে। আপনার নাম, আপনার প্যান নম্বর, ঠিকানা, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। আপনি একজন ইন্ডিভিজুয়াল নাকি একজন ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। অফিস এবং সেলস ও অপারেশনস যারা ম্যানেজ করছেন তাদের নাম ও ঠিকানা। আপনার সব ব্যবসার বিস্তারিত তথ্য। আপনার অফিস কোথায়, কতগুলো অফিস আছে, আপনার এমপ্লয়িদের সংখ্যা কত, তাদের সবার ঠিকানা কি, আপনার ব্যাংক ডিটেলস এবং নমিনি ডিটেলস। এইসব তথ্য আপনাকে ফর্মে দিতে হয়। আপনি অনলাইনে প্যানেল মিট করছেন বা অফলাইনে প্যানেল মিট করছেন, যেটাই হোক না কেন। এগুলো ফিল আপ করার পর এমসির কাছে আপনার ফর্ম সাবমিট হয়। তারপর এমসি, যেমন আমি আপনাকে বলেছিলাম, 1 থেকে 2 কর্মদিবসের মধ্যে আপনাকে মেইল পাঠিয়ে দেয় যে আপনি একজন ডিস্ট্রিবিউটর হিসেবে প্যানেলে যুক্ত হয়েছেন। এখন আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন। আপনি সার্টিফিকেটও পেয়ে গেছেন। আপনি আরএমসি আরএন নম্বরও পেয়ে গেছেন। আপনার প্যানেল মিটও সম্পন্ন হয়ে গেছে। এখন দেখি আপনার আয় কিভাবে আসে। একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের জন্য রেভিনিউ কি? শেষ পর্যন্ত তো আমরা এই কাজটা আয়ের জন্যই করছি, তাই চলুন দেখি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কিভাবে আয় করে। একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের আয় আসে কমিশনের মাধ্যমে, যা মিউচুয়াল ফান্ড কোম্পানি স্কিম ডিস্ট্রিবিউশনের জন্য দেয়। যখন আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানির সঙ্গে ব্যবসা শুরু করেন তখন থেকেই আপনার কাছে কমিশন আসা শুরু হয়। আপনি যেই মিউচুয়াল ফান্ড কোম্পানির যেই মিউচুয়াল ফান্ড স্কিমই বিক্রি করুন না কেন, সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনাকে সেই স্কিমগুলো ডিস্ট্রিবিউট করার বিনিময়ে কমিশন প্রদান করে। সেই কমিশন আপনার রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্টে আসে। যখন একজন ব্যক্তি কোনো স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম থেকে লেনদেন করেন, যেমন বিএসসি স্টার এমএফ থেকে করেন বা এনএসসি থেকে করেন, তখনও একজন ডিস্ট্রিবিউটর কমিশন পান। শুধু শর্ত হলো তিনি আপনার আরএন কোডটি তার ইনভেস্টমেন্টে ব্যবহার করেছেন বা আপনার নিজস্ব কোনো ইনভেস্টমেন্ট পোর্টাল থাকলে। আপনি যদি নিজের ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেই ব্যবসা সরাসরি আপনার কোডে চলে আসবে এবং সেই ব্যবসার ওপর আপনি কমিশন পাবেন। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার যে কমিশন আসে, অর্থাৎ একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কমিশন, সেটি ট্রেইল আকারে আসে। উদাহরণস্বরূপ, আপনি কোনো ইনভেস্টরের কিছু ইনভেস্টমেন্ট করিয়েছেন। উদাহরণস্বরূপ, আপনি কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে 1 কোটি টাকার একটি ইনভেস্টমেন্ট করিয়েছেন এবং যদি সেই স্কিমে আপনাকে 1% কমিশন মেলে তাহলে 1 লাখ টাকা কমিশন হবে এবং সেটি আপনাকে ট্রেইল কমিশন হিসেবে আসবে। মানে প্রতি মাসে আপনাকে এই ট্রেইল কমিশন আসবে এবং সেটা 12 দিয়ে ভাগ হয়ে আপনার কাছে আসবে। তাই 1 লাখ টাকা 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসে আপনি এই পেআউট পাবেন। কিন্তু ট্রেইল কমিশনের সবচেয়ে ভালো দিক হলো এই কমিশন সবসময় ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালুর ওপরেই আসে। উদাহরণস্বরূপ, যদি কেউ 1 কোটি টাকা ইনভেস্ট করে এবং 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছরে সেই টাকাটা বেড়ে 2 কোটি, 3 কোটি, 4 কোটি হয়ে যায়, তাহলে আপনার আরও বহুগুণে বাড়বে। মানে আগে আপনি যে ট্রেইল কমিশন পেতেন সেটা 1 কোটি টাকার ওপর ছিল। এখন আপনি 2টি অপরিশোধিত, 3টি অপরিশোধিত, 5টি অপরিশোধিত তেলের উপর ট্রেড কমিশন পাবেন। পোর্টফোলিওর ভ্যালু যতই হোক না কেন, আপনাকে কমিশন সেই মার্কেট ভ্যালুর ওপরেই আসবে। তাহলে বলার অর্থ হলো আপনাকে যেমন যেমন মিউচুয়াল ফান্ড ইনভেস্টরের আম বাড়তে থাকবে, মিউচুয়াল ফান্ডের মতো যেমন যেমন ইনভেস্টরের মিউচুয়াল ফান্ডে ভ্যালু বাড়তে থাকবে, তেমনি আপনার ইনকামও বাড়তে থাকবে। তেমনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের ইনকামও বাড়তে থাকবে।
যে 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল সেটা 1,10,00,000 হলো, 1,20,00,000 হলো, 1.5 কোটি হলো, 2 কোটি হলো, তাহলে আপনার 1 কোটি থেকে 2 কোটি যদি বিনিয়োগকারীর টাকার মূল্য দ্বিগুণ হয়ে গেল, তাহলে একভাবে ধরে নেওয়া হয় যে আপনারও যেটা রেভিনিউ, যেটা ইনকাম, সেটাও ডাবল হয়ে গেছে এবং লং টার্মে টাকা পড়ে আছে 3 গুণ 4 গুণ হয়ে গেছে। তাহলে দেখুন, এটা এক প্রকার রয়্যালটির ব্যবসা হয়ে যায়। এখানে আপনি আজ যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করেছেন তা লং টার্মে আপনাকে অনেক বেশি লাভ করাতে পারে। আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কথা বলছি, যেখানে আপনার ইনভেস্টর তো লাভ পাচ্ছেনই, আর সেই সঙ্গে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবেও আপনার ইনকাম বাড়ছে। তাই এটাই ছিল ট্রেল কমিশনের ধারণা। এবার জিএসটি প্রযোজ্যতার কথা বলি, এই কমিশনগুলো যা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা আয় করেন। দেখুন, যদি আপনার বাৎসরিক রাজস্ব বা বাৎসরিক কমিশন 20 লাখ টাকার বেশি হয়, তাহলে সেটি জিএসটির আওতাভুক্ত হবে, আপনাকে জিএসটি দিতে হবে। 20 লাখের বেশি যদি আপনি রাজস্ব উপার্জন করেন, তাহলে যদি আপনার বাৎসরিক আয় বা বাৎসরিক রাজস্ব 20 লাখ টাকার কম হয়, তাহলে আপনাকে জিএসটি চার্জ করা হবে না। পরবর্তী বিষয় হলো কমিশন ডিসক্লোজার, যা সেবি দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে, এবং আমি এখন যেসব পয়েন্ট বলবো সেগুলো সেই নিয়মের অন্তর্ভুক্ত। সেবি সমস্ত এমসিগুলিকে বলেছে যে যদি কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এই পয়েন্টগুলোর মধ্যে পড়ে, তাহলে সেই এমসিগুলি সেবিকে সেই ডেটা পাঠাবে। এবং বন্ধুরা, এই পয়েন্টগুলো হলো প্রথমত একাধিক উপস্থিতির স্থান, অর্থাৎ 20টির বেশি লোকেশনে উপস্থিতি, এবং ইন্ডাস্ট্রির জুড়ে 100 কোটি টাকার বেশি AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সংগ্রহ। এইগুলো নন ইনস্টিটিউশনাল ক্যাটেগরিতে পড়ে। তবে এতে হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালরাও অন্তর্ভুক্ত, যাকে পরিপক্ক বলা হয়। কমিশন রিসিভড ওভার 1 কোটি টাকার বেশি ইন্ডাস্ট্রি জুড়ে এবং কমিশন রিসিভড ওভার 50 লাখ টাকা এক মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর উচিত, যদি কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এই ক্যাটেগরিগুলোর মধ্যে পড়ে, এমনকি একটিতেও পড়ে, তাহলে তার ডেটা এমসিকে পাঠানো উচিত। এবং এখন আমরা কথা বলব ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া নিয়ে, যা এমসি ডিস্ট্রিবিউটরদের জন্য করে। যে পয়েন্টগুলো সেবি বলেছিল এটি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরকে করতে হবে, সেই সব পয়েন্টেরই এমসিও একজন ডিস্ট্রিবিউটরকে বিচার করে। আমি আবারও সেই 4টি পয়েন্ট পুনরাবৃত্তি করছি। সবচেয়ে প্রথম, মাল্টিপল পয়েন্ট প্রেজেন্স, 20টির বেশি লোকেশনে। AUM রেজড ওভার 100 ক্রোড ইন্ডাস্ট্রির জুড়ে, কমিশন রিসিভড ফর ওভার 1 ক্রোড পার অ্যানাম ইন্ডাস্ট্রির জুড়ে এবং কমিশন রিসিভড ওভার 50 লাখ একক মিউচুয়াল ফান্ডে। তো এমসি এই 4টি প্যারামিটারে আপনাকে দেখবে, এবং যদি আপনি কোনো প্যারামিটারে ফেল করেন, তাহলে আপনার ডেটা সেবির কাছে পাঠানো হবে। এতে ভয়ের কিছু নেই, এটা শুধু একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা শুধু এমসিগুলোর তরফ থেকে ডিউ ডিলিজেন্স। এটা একরকম বাধ্যতামূলকভাবে করা হচ্ছে। এটা একভাবে বাধ্যতামূলক। সেবি সব ডিস্ট্রিবিউটরদের জন্য এটা বলেছে, এবং এনসিগুলো সব ডিস্ট্রিবিউটরের ডেটা সেবিকে পাঠিয়ে দিয়েছে, এনসিকে পাঠিয়ে দিয়েছে। এখন আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারদের মধ্যে পার্থক্য নিয়ে। আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের দেখেছি, কারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, তারা কিভাবে কাজ করেন, কিভাবে আয় করেন। এখন আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার কারা এবং তারা কিভাবে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের থেকে আলাদা। খুবই ভালো। বইয়ে খুব সুন্দরভাবে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি আরএন্ড হোল্ডার নয়, যে এফএমসিতে রেজিস্টার্ড নয় এবং সে আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছে। রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হিসেবে রেজিস্টার্ড। এই সকল ক্ষেত্রে সেই আপনার আরআই হয়, অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হয়। সে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হয়। ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারদের সেবির সাথে রেজিস্টার্ড থাকতে হয়। সেবি থেকে রেজিস্ট্রেশন ও লাইসেন্স নেওয়ার পর আপনি অ্যাডভাইজারি ব্যবসাও শুরু করতে পারেন। এই অ্যাডভাইজারি ব্যবসায় ডিস্ট্রিবিউশনের মতো কমিশন আপনি পাবেন না। এখানে আপনি আপনার অ্যাডভাইসের জন্য ফি চার্জ করতে পারেন। আপনি যে কোনো কাউকে যে অ্যাডভাইস দিচ্ছেন তার জন্য আপনি ফি হিসেবে টাকা নিতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা তাদের কমিশন উপার্জন করে। এখানে আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন বা মিউচুয়াল ফান্ডে অ্যাডভাইস করার জন্য এমসি থেকে কোনো কমিশন পাবেন না। এখানে আপনি একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। এখানে আপনি ফি চার্জ করতে পারেন। তাই এইটাই দুইটার মধ্যে মূল পার্থক্য। এখন চলুন নমিনি ফ্যাসিলিটিস টু ডিস্ট্রিবিউটরস নিয়ে আলোচনা করি। দেখুন, সব এনসিগুলো ডিস্ট্রিবিউটরদের নমিনি অ্যাপয়েন্ট করার সুবিধা দেয়। আপনি যখনই রেজিস্ট্রেশন করেন বা প্যানেল মেনটেন করেন, তখন আপনি আপনার নমিনির ডিটেইলস সেখানে দেন। যখনই কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তখন আপনার যে ট্রেইল কমিশন বা চলমান কমিশন আছে, তা যেমন আছে ঠিক তেমনভাবেই আপনার নমিনিকে দিয়ে দেওয়া হয়। প্রতি মাসে সেই কমিশন আপনার নমিনির কাছে পৌঁছাতে থাকে বা প্রতি মাসে সেই কমিশন নমিনির কাছে আসতে থাকবে, যতদিন না আপনার বা আপনি যে ইনভেস্টমেন্ট করিয়েছেন, আপনার যত অ্যাসেট ম্যানেজমেন্ট আছে,
মার্কেট ভ্যালু অনুযায়ী সেই কমিশন আপনার নমিনির রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকবে। যতদিন আপনার টাকা ইনভেস্টেড আছে, যতদিন একজন ইনভেস্টরের টাকা ইনভেস্টেড আছে। এই কারণেই নমিনেশন মানে নমিনি করা খুবই জরুরি। শেষ টাকা পর্যন্ত কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি যদি কোনো অঘটন ঘটে, তখনও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের নমিনিকে টাকা দেবে। এই অধ্যায়ের শেষ টপিক হল ডিস্ট্রিবিউটার পরিবর্তন। যে কোনো সময় যদি কোনো ইনভেস্টর মনে করেন যে তাকে ডিস্ট্রিবিউটার পরিবর্তন করতে হবে, তাহলে তিনি একটি লিখিত অনুরোধ এনসিকে মিউচুয়াল ফান্ড কোম্পানি দিতে পারেন যে ডিস্ট্রিবিউটার পরিবর্তন করতে চান, এবং এনসি সেই লিখিত অনুরোধের ভিত্তিতে ডিস্ট্রিবিউটার পরিবর্তন করে দেবে। অথবা যিনি আপনার নতুন ডিস্ট্রিবিউটার হবেন, তিনি এরপর থেকে আপনার পোর্টফোলিও পরিচালনা করবেন। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এনসির জন্য বাধ্যতামূলক নয় যে তারা বর্তমান ডিস্ট্রিবিউটারকে এই পরিবর্তনের কথা জানাবে। তাকে না জানিয়েই আপনার ডিস্ট্রিবিউটার কোড পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ডিস্ট্রিবিউটার পরিবর্তন হয়ে যাবে। এবং এটাই হল ডিস্ট্রিবিউটার পরিবর্তনের প্রক্রিয়া। যে কোনো বিনিয়োগকারী একটি এনসির কাছে এসে লিখিত অনুরোধের মাধ্যমে ডিস্ট্রিবিউটার পরিবর্তনের আবেদন করতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল চ্যাপ্টার 6 থেকে ডেট অফ কল। এখন আমরা চ্যাপ্টার 6-এর কিছু প্রশ্ন দেখব, এবং যদি আপনি চান যে কোনো টপিক নিয়ে আপনাকে বিস্তারিত আলোচনা করা হোক, বিস্তারিত ভিডিও তৈরি করা হোক, তাহলে দয়া করে আমাদের মেসেজ করুন বা আমাদের কল করুন। আমরা আপনাকে সেই টপিকটি খুবই বিস্তারিতভাবে বুঝিয়ে দেব, বিস্তারিত ভিডিও বানাবো। তাহলে অনেক ধন্যবাদ। এখন কিছু প্রশ্ন দেখি। প্রশ্ন নম্বর 1, শুধুমাত্র ব্যক্তিরাই কি ভারতে মিউচুয়াল ফান্ড বিতরণ করতে পারে? বলুন এটি সত্য না মিথ্যা। আমরা দেখেছি যে শুধু ব্যক্তিরা নয়, ব্যাংক এবং ব্যাংকও এই কাজ করতে পারে। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের ন্যাশনাল ডিস্ট্রিবিউটররাও এটি করতে পারে, এবং বিভিন্ন ধরনের সংস্থা, পার্টনারশিপ ফার্মও এটি করতে পারে। তাই এর উত্তর ভুল। শুধু ব্যক্তিরা নয়, অনেক সংস্থাও এই কাজ করতে পারে। তাই উত্তরটি ভুল। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা কীভাবে আয় করে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কীভাবে টাকা উপার্জন করে? এ, মিউচুয়াল ফান্ডের স্কিম বিতরণের জন্য মিউচুয়াল ফান্ড থেকে কমিশন, বিনিয়োগকারীদের কাছ থেকে সমৃদ্ধ ফি, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া থেকে পাওয়া কমিশন, অথবা মিউচুয়াল ফান্ড থেকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি ফি। আমরা খুব ভালোভাবে পড়েছি যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা কমিশন আয় করেন, রাজস্ব উপার্জন করেন স্কিমগুলোর ডিস্ট্রিবিউশনের জন্য আমার কাছ থেকে। তাই উত্তর হচ্ছে এ, মিউচুয়াল ফান্ড এবং অ্যান্সার কাছ থেকে সংশ্লিষ্ট স্কিমের ডিস্ট্রিবিউশনের জন্য কমিশন। তাহলে উত্তর হবে প্রশ্ন নম্বর 4, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা শুধুমাত্র মিউচুয়াল ফান্ড থেকে অফার করা কমিশনই উপার্জন করতে পারেন। এটি সত্য না মিথ্যা তা বলুন। আমরা দেখেছি যে ফ্রন্ট কমিশন নয়, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ট্রেইল কমিশন আয় করেন, যা 12 ভাগে ভাগ হয়ে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে আসে। তাই উত্তর হচ্ছে বি, অর্থাৎ মিথ্যা। ফ্রন্ট কমিশন এমন নয় যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর শুধু ফ্রন্ট কমিশনই আয় করেন। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সবসময় ট্রেইল কমিশন আয় করেন। তাই উত্তর হচ্ছে বি, অর্থাৎ মিথ্যা। এবার আমরা প্রশ্ন নম্বর 5-এ আসছি। যখন বিনিয়োগকারী ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন, তখন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কোনো কমিশন পান না। যখন একজন বিনিয়োগকারী ডাইরেক্ট প্ল্যান বেছে নেন, তখন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কোনো কমিশন পান না, এবং উত্তরটি সত্য। তো বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও দরকার হয়, তাহলে আমাদের জানান। আপনি আমাদের মেসেজ করতে পারেন। দয়া করে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আরও ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন, কারণ আমাদের পরবর্তী অধ্যায়টি খুবই আকর্ষণীয় হতে চলেছে। সেটা হলো, পরবর্তী অধ্যায়টি হচ্ছে নেট ভ্যালু এবং নেট অ্যাসেট। কিভাবে আমরা এনইভি নাভ বের করি সেটা জানব। পরবর্তী অধ্যায়টি মিউচুয়াল ফান্ড স্কিমের এনইভি নাভ নিয়ে। তাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এটাই ছিল অধ্যায় 6 থেকে সবকিছু। ধন্যবাদ সবাইকে।